আমরা বাংলাদেশের 64টি জেলায় গিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে শুধু জেলার মধ্যে যদি আমাদের এই জনসম্পৃক্ততা সীমাবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথাগুলো আমরা শুনতে পাবো না, সেই কথাগুলো আমরা পুরো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে পারবো না। সেই লক্ষ্যে এবার 2026 সালে এসে আমরা আমাদের জুলাই পদযাত্রা করছি উপজেলা ভিত্তিক, পৌরসভা ভিত্তিক। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা এসেছি। সংগ্রামী সখীপুরবাসী, আমরা 5টি বিষয়কে সামনে রেখে আমাদের এই জুলাই পদযাত্রা করছি। আমরা দেখছি যে 24-এর অভ্যুত্থানে আপনারা যেভাবে রাজপথে নেমেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের বাবা মা ভাই বোনেরা প্রত্যেকের জায়গা থেকে যেভাবে সম্ভব আমাদের পাশে ছিলেন। সেই ধারাবাহিকতায় এই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশের সিস্টেমগুলোকে ঠিক করার জন্য কি কি পরিবর্তন প্রয়োজন সেগুলো জুলাই সনদে একত্রিত করেছে। আপনারা জনগণ প্রায় 70% আবার ভোট দিয়েছেন যেন সেই জুলাই সনদ বাস্তবায়ন হয়। কিন্তু আমরা দেখছি যে আমাদের অল্প কিছু অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলোর কারণে ওই প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ তখন ব্যবহার করে আমার এই বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাইদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। এই সখীপুরে অসংখ্য বিএনপি জামায়াতের নেতাকর্মী আছে যারা বাড়িতে ঠিক মতো থাকতে পারে নাই, যারা পরিবারের মানুষের সাথে সময় কাটাতে পারে নাই, যাদেরকে মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে থাকতে হয়েছে। এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের পরিবারকে ছেড়ে দিয়ে এমন এক বিভক্তে তারা হারিয়ে গিয়েছে, গুম হয়ে গিয়েছে, আর কোনোদিন পরিবারের কাছে ফিরে আসে নাই। আমাদের এই বর্তমান সংসদে এমনই একজন সংসদ সদস্য আছে বিএনপির, যার স্বামী জনাব ইলিয়াস আলী, তিনি এরকম একজন গুমের শিকার হওয়া ব্যক্তি। এই ধরনের অসংখ্য মানুষ যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, তাদের জন্য সবার আগে আমাদের দরকার ছিল গুমের অধ্যাদেশটাকে আইনে পরিণত করা। কিন্তু আমরা দেখলাম এই গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার সেই অধ্যাদেশগুলোকে রহিত করেছে, বাতিল করেছে। তারা বলছে আগামীতে তারা এগুলো সংশোধন করে আনবে। এখন যদি সেগুলো খুব একটা মন মতো না হয়, যতটুকু ভালো হয়েছে আপনি কার্যকর করেন, আরো ভালো করতে চাইলে আগামীতে কার্যকর করবেন, কিন্তু আপনি কিছুই করলেন না, আমাদের মনে সন্দেহ হয় আপনারা সেগুলো বাতিল করে দিয়ে আবার ক্ষমতাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করতে চাচ্ছেন। এই লক্ষণ কিন্তু ভালো না। আজকে বিএনপি ক্ষমতায় আছে, আগামীকাল বিরোধী দল হতে পারে, যেই দলই ক্ষমতায় আসুক, বিরোধী দল হোক, আমরা চাই সবার জন্য যেন এমন একটা সিস্টেম হয় যে সিস্টেমে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ন্যায় বিচার যেন পায়। আমরা আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি, আমাদের এই গণভোটের রায়টা বাস্তবায়ন করে দিতে হবে। আমরা দেখছি আমাদের এই বাংলাদেশের প্রত্যন্ত উপজেলাগুলোতে যখন যাই, প্রত্যেকটা জায়গায় বিদ্যুতের সংকট। আমাদের সংসদে আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন যে আমাদের লোডশেডিং নাই। আপনারা এবার উত্তর দিবেন। আমি জানি এখানে যেমন এনসিপির সমর্থক শুভাকাঙ্ক্ষী আছে, এখানে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী আছে, জামায়াতের অনেক শুভাকাঙ্ক্ষী আছে। এটা হচ্ছে একটা উন্মুক্ত পথসভা। আপনারাই বলেন আপনাদের এই সখীপুরে লোডশেডিং হয় কি হয় না? লোডশেডিং হয় কি হয় না? লোডশেডিং হয় কি হয় না? আমরা বর্তমান সরকারের আহ্বান জানাই, অনেক বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট হয়েছে। ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে লুটপাট করতে দেওয়া হয়েছে। এই ধরনের লুটপাটকারী প্রজেক্ট বাদ দিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে এই সখীপুরের প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা দেখছি আমাদের সীমান্তে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ক্রুশিং করা হচ্ছে। ওই ভারতের পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী, যাকে আমরা একটা প্রদেশের মুখ্য
প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মনে করি না। তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে এই কিছুদিনে বাংলাদেশে 10,000 পুশিং করা হয়ে গিয়েছে, আরো করার পরিকল্পনা আছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, একটা দেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রকাশ্যে এভাবে হুমকি দিয়ে আমার এই সার্বভৌমত্ব দেশে ভারতের নাগরিক অনুপ্রবেশ ঘটাতে পারে না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমার প্রত্যেকটা সীমান্ত সুরক্ষা করে আমার নাগরিকদের জন্য সীমান্তের আশেপাশে বাংলাদেশের এলাকাগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমার বিজেপিকে শক্তিশালী করতে হবে, তাদের হাতে শক্তিশালী অস্ত্র দিতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন, আমরা তাকে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠানকে শক্তিশালী এবং কার্যকর হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সবাই মিলে একসাথে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি ক্ষমতাসীন দল, কিন্তু তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তাদের ভালোটাকে যেমন আমরা ভালো বলবো, সমালোচনা করার কোন কাজ করলে তাদেরকে কিন্তু আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। গতকালকে আপনারা দেখেছেন সাভারে এরকম একটা পথসভা করার সময় আমাদের মঞ্চের সামনে গতকালকে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, এই সখীপুর টাঙ্গাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশে যারা স্বৈরাচারের দোষর ছিল, যারা আপনাদের নেতা কর্মীদের উপরে জুলুম করেছে, যারা বছরের পর বছর আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। প্রশাসনের কেউ যদি তাদেরকে সামনে পিছন থেকে সহযোগিতা করতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আমাদের প্রশাসনের অনেক ভাই আছে, আমরা শুধু আপনাদের একটা বিষয় বলতে চাই, আমরা যেন দলের প্রশাসন না হয়ে যাই। দলের প্রশাসনের পরিণতি আগামী বাংলাদেশে আরো খারাপ থেকে খারাপতর হবে। আমরা আহ্বান জানাই, বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তাদের মর্যাদা কিন্তু জুলাই অভ্যুত্থানে অনেকটাই ক্ষুণ্ণ করেছে। তাদেরকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, আগামীতে আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই সুনাম ফিরিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান করব, আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে ক্ষমতায় যেই দল থাক, আমরা সেই দলই করি না কেন, এখানে যদি কেউ চাঁদাবাজি করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি লুটপাট করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি খাল খননের প্রজেক্ট থেকে লুটপাট করার চেষ্টা করে সেখানেও কথা বলতে হবে। আপনি যদি অপরাধকে ছাড় দেন, তাহলে অপরাধী একদিন আপনার মাথায় উঠে আসবে। কোন অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নাই। মনে রাখবেন, আপনি পুলিশে থাকেন, প্রশাসনে থাকেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, যদি খারাপ মানুষরা সামনের দিকে এগিয়ে যায়, নেতৃত্বে যায়, রাজনীতিতে নেতৃত্বের জায়গায় থাকে, আমি আপনি কেউ ভালো থাকবো না। এই জন্য খারাপের রাজনীতি বাদ দিয়ে, খারাপের নেতৃত্ব বাদ দিয়ে আমাদের ভালো নেতৃত্বকে সামনে এগিয়ে আনতে হবে। আমাদের ভাই ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা
কুমার ঘোষ, যার নেতৃত্বে 24শে জুলাই অভ্যুত্থানে আমরা রাজপথে লড়াই করেছিলাম। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ ঢাকা 11 সম্মানিত সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব তাহির ইসলাম এমপি, জনাব তাহির ইসলাম এমপি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের গুম করেছে এবং শাপলা গণহত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জুলাই মাসে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছিল। সেটার বিচার আমরা চেয়েছিলাম। আমরা এমন একটা দেশ এবং সরকার চেয়েছিলাম যাতে বাংলাদেশে কথা বলার অধিকার থাকে, মত প্রকাশের অধিকার থাকে। সে কারণে সংস্কারের দাবি এসেছিল এবং আপনারা দেখেছেন 32টি দল মিলে দীর্ঘ 6-7 মাস ধরে আলোচনা করে তারা জুলাই সনদ গৃহীত করেছিল এবং সেই জুলাই সনদের জন্যই পরবর্তীতে নির্বাচন হয়েছিল, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা সবাই হ্যাঁ অথবা নাতে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা? হ্যাঁ, আমরা সবাই কিন্তু হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই। আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে পুলিশ সংস্কার হয়, পুলিশ কোনো দলীয় পুলিশ না হয়, প্রশাসন কোনো দলীয় পুলিশ প্রশাসন না হয়। আপনারা আদালতে গেলে যাতে ন্যায় বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না, মাদক কারবারি বন্ধ হবে না, কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে, এদের কাউকে গ্রেফতার করতে পারবে না। আমরা দ্বিতীয় বিষয় বলেছি যে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা, ছাত্ররা নেমে এসেছিল চাকরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে। আপনাদের প্রত্যেকের ঘরে কিন্তু তরুণরা রয়েছে, তরুণীরা রয়েছে, তাদের চাকরি দরকার, কর্মসংস্থান দরকার। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 1.5 বছরে 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। কয় কোটি? 1 কোটি কর্মসংস্থান 4 মাস দিয়েছে। কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যে বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। এরপরে আমরা বলেছি বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে। শেখ হাসিনা সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে বিদ্যুতের নামে, দুর্নীতি করে। এবং আপনারা জানেন যে সারা দেশে এখন লোডশেডিং হচ্ছে, 7 ঘন্টা 8 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, কারেন্ট থাকতেছে না। চোখে পড়ে কি কারেন্ট থাকে? লোডশেডিং হয় কিনা? যদি লোডশেডিং হয় তাহলে এই বাজারগুলো কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় শিল্প কারখানা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় তাহলে কৃষিতে সেচ ব্যবস্থা কিভাবে হবে? যদি লোডশেডিং হয়, যদি বিদ্যুৎ সংকট নিরসন না হয় তাহলে কোনোভাবেই দেশের অর্থনীতি নিরসন করা সম্ভব নয়। তাহলে আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং দুর্নীতি, লুটপাট বন্ধ করতে হবে। আমরা আরো দাবি জানিয়েছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, গ্যাস, চিনি এই সব কিছু দাম কমাতে হবে। সিলিন্ডার গ্যাসের দাম হয়েছে কয়েক গুণ, বিদ্যুতের দাম 17% বৃদ্ধি করেছে এই সরকার আসার পরে। আন্তর্জাতিক যুদ্ধে ইরান আমেরিকা যুদ্ধের দোহাই দিয়েছে, সেই যুদ্ধ কিন্তু এখন শেষের পথে এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কমিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো জ্বালানির দাম কমে নাই। কমেছে? জ্বালানির দাম কমে নাই, বরং সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম 17% বাড়ানো হয়েছে। আমরা এছাড়াও বলেছি সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিং করা হচ্ছে বাংলাদেশে, অবৈধ বাংলাদেশি বলে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যারা সরকারের দায়িত্বে রয়েছে তারা এই সীমান্ত হত্যাকে অস্বীকার করছে। তারা পুশিং করতে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারছে না। আমরা বলবো রোহিঙ্গাদেরকে একদম বাংলাদেশে প্রবেশ করিয়ে বাংলাদেশের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে বাংলাদেশে আবারও অবৈধ বাংলাদেশি বলে ভারতীয় নাগরিকদেরকে প্রবেশ দিয়ে বাংলাদেশিদের উপর আরেকটা বোঝা চাপানোর পায়তারা বন্ধ করতে হবে। সরকারকে দৃঢ়ভাবে ভারতের সাথে কথা বলতে হবে
এই অবৈধ কুশীল বন্ধ করতে হবে। প্রিয় শফিপুরবাসী, আপনারা জানেন গতকাল সাভারে আমাদের যে কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে বোমা ফাটিয়ে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে, আমাদের পদযাত্রায় জনজোয়ার বন্ধ করবে, কিন্তু তারা শফিপুরবাসী প্রমাণ করে দিয়েছে এই সকল ষড়যন্ত্র পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে আজকে এই শফিপুর পদযাত্রা পথসভা। ফলে শফিপুরবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আপনাদের প্রতি আহ্বান থাকবো, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের তরুণরা 2024 সালে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে কেন? একটা নতুন বাংলাদেশের জন্য, দেশের পরিবর্তনের জন্য। যদি দেশের পরিবর্তন না হয়, যদি মাদক কারবারিরা থেকে যায়, যদি এই সকল দোকানপাট থেকে লুটপাট হয়, দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তাহলে এই সকল রক্ত থেকে কোনো মূল্য কি থাকবে? কোনো মূল্য থাকবে না। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় না। আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোন দল কথা বলতে পারতো না। কথা বললে জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিস্থিতির কথা আপনারা ভাববেন। আওয়ামী লীগ 16 বছরের একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে তারা হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। তবে শফিপুরবাসী, আপনারা জানেন 5ই আগস্টের পর আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, কিন্তু মামলা বাণিজ্য হয়েছে কিনা? এই শফিপুর সহ টাঙ্গাইল সহ সারা বাংলাদেশে সাধারণ মানুষের বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে শত শত মানুষকে, 200-300 মানুষকে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা হয়েছে। কারা করেছে আপনারা জানেন। ভোটের আগে কারা তাদেরকে চিমনি করে টাকা নিয়েছে তাও আপনারা জানেন। ফলে আমরা বলবো আপনারা ন্যায় বিচার করেন, আওয়ামী লীগের দলগত বিচার করেন, কিন্তু নিরীহ মানুষকে, নিরীহ ব্যবসায়ীদেরকে আপনারা মামলা বাণিজ্য করে লুটপাট করবেন, তাদের থেকে টাকা আদায় করবেন, এটা হতে দেওয়া যাবে না। শফিপুরবাসী, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি শফিপুরে সক্রিয় আছে, আমাদের এখানকার উপজেলা আহ্বায়ক আছে, আমাদের এখানকার পৌরসভার মেয়র প্রার্থী আছে। আপনারা তাদের নেতৃত্বে শফিপুরবাসীর লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো। পাশাপাশি জুলাই সনদের জন্য আপনারা কথা বলবেন, সংস্কারের জন্য কথা বলবেন। এখানে আমাদের পুলিশ ভাইয়েরা আছেন, আমরা চাই এই পুলিশ জনগণের জন্য কাজ করবে। আপনারা যদি থানায় যান, তাহলে যাতে আপনারা থানা থেকে সেই সেবাটা যান পান। আপনারা যদি ইউনো অফিসে যান, সেখানে যাতে আপনাকে ঘুষ দিতে না হয়, ফলে সেটার জন্য প্রয়োজন সংস্কার। যদি সংস্কার না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু দুর্নীতি বন্ধ হবে না, বৈষম্য দূর হবে না, মামলাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ হবে না। আমরা কোন সন্ত্রাসীদেরকে এই শফিপুরে ঠাঁই দিব না। শফিপুরবাসী, এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে, তারা সংস্কার বাস্তবায়ন করছে না, তারা বিরোধী মতকে মাঠে কথা বলা দেওয়া, কথা বলতে দিতে চাচ্ছে না, তারা মাঠের জায়গা সংকুচিত করছে। আপনারা যারা এখানে আছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। যত বাধা বিপত্তি, রোদ বৃষ্টি ঝড় আসুক না কেন, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঠে থাকবো, আপনাদের পক্ষে দেশের সার্বভৌমত্ব, দেশের সীমান্ত সুরক্ষায়